আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন তার দেশের যতগুলো বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সব কয়টি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন ক্ষতিগ্রস্ত হয়েছে? রাশিয়ার হামলায়। তাহলে পুরো ইউক্রেন কি অন্ধকারে নিমজ্জিত রয়েছে? না, ইউক্রেন অন্ধকারে নিমজ্জিত নয়। বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন করছে। কিভাবে? জেলেনস্কি দাবি করছেন যে তাদের যে চৌকস হাজার হাজার বিদ্যুৎ কর্মী রয়েছে তারা এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর দ্রুত মেরামত করছে এবং তাদের যে ক্যাপাসিটি তার প্রশংসা করেছেন। কিন্তু তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিন্দা করেছেন, মানে কঠোর সমালোচনা করেছেন। এমনকি ভ্লাদিমির পুতিনকে তিনি যুদ্ধের দাস হিসেবে অভিহিত করেছেন, তুলনা করেছেন হিটলারের সঙ্গে। এবং পুতিনের এই যে যুদ্ধ রণকৌশল রণনীতি এ সবকিছুকে ভয়াবহ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। তাহলে ভ্লাদিমির পুতিন যে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে নিশানা করেছেন তাতে করে কি ইউক্রেনের কোনো ক্ষতি হয়নি? হয়েছে। জেলেনস্কি বলছেন যে লাখ লাখ মানুষ এই তীব্র শীতের ভেতরে তাপ থেকে বঞ্চিত হচ্ছে, কারণ নিরবিচ্ছিন্ন তাপ সরবরাহ করার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা প্রয়োজন। এখন ইউক্রেনের এই বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে ফেলা এবং তাপ পরিবহন ভেঙে ফেলার পেছনে রাশিয়ার একটা পলিটিক্স রয়েছে। কি সেটি? সেটি হলো যে ইউক্রেনের ভেতর থেকে শরণার্থীদের আরেকটা ওয়েভ তৈরি করা, যারা ইউক্রেন ছেড়ে ইউরোপের দিকে ছুটে যাবে। ২০২২ সালে এই যে যুদ্ধটা শুরু হয়েছিল, রাশিয়া বিশেষ অভিযান নামে ইউক্রেনে একটা আক্রমণ করেছিল এবং তখনই ৫৭ লাখ মানুষ ওই সময়ই বিশ্বের বিভিন্ন দেশে চলে যায়, মেইনলি ইউরোপে, আমেরিকা এবং কানাডাতে। এরপর আবার বেশ কিছুদিন পর যখন তরুণদের দেশ ছাড়ার ব্যাপারে কিছুটা শিথিলতা দেখান জেলেনস্কি, তখন ১ লাখের মতো তরুণ যারা যুদ্ধ করতে সমর্থ তারা ইউরোপের দেশে পাড়ি জমান। এবং এরপর ইউক্রেনের শরণার্থীদের প্রতি ইউরোপের মানুষের যে এমপ্যাথি ছিল, সমমর্মিতা ছিল, সেগুলো কমে আসে। তারা বলে যারা যুদ্ধ করতে সক্ষম তারা দেশ রক্ষা না করে বরং অন্য দেশে পালিয়ে আসছে। দিন যত বদলে গেছে তত রাশিয়ার যেই তেলের বাজার ছিল ইউরোপে সেটা নষ্ট হয়েছে। সোভিয়েত ইউনিয়ন আমল থেকে ৫০ বছর ধরে তিলে তিলে গড়া এই জ্বালানির বাজার নষ্ট হয়েছে এবং ইউরোপও বাধ্য হয়েছে একটু বেশি টাকা খরচ করে বিকল্প উৎস থেকে জ্বালানি নিয়ে আসার জন্য। ইউরোপের জীবনযাত্রার মূল্য বেড়েছে, মানে খরচ বেড়ে গেছে। শরণার্থী যারা গেছে তাদের জন্য সুযোগ সুবিধা তৈরি করতে হয়েছে। কিন্তু এখন ইউরোপের অনেকেই আর ইউক্রেনের শরণার্থীদের গ্রহণ করার জন্য আগের মতো অতটা আন্তরিক নেই। ফলে রাশিয়া হিসাব নিকাশ করে দেখেছে যদি ইউক্রেনের ভেতর থেকে আরেকটা শরণার্থীর ঢেউ ওঠে, তারা যদি ছুটে যায় ইউরোপের দেশগুলোতে তীব্র শীত থেকে বাঁচার জন্য, তাহলে ইউক্রেনের সঙ্গে ইউরোপের একটা টানাপোড়েন তৈরি হতে পারে। অর্থাৎ এখনো পর্যন্ত জেলেনস্কি যে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন রাশিয়ার বিরুদ্ধে, সেই যুদ্ধে সহায়তা যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদের কাছ থেকেই পেয়েছেন তিনি। এমনকি এই যে নিজেকে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো বেশি দরকার বলে জেলেনস্কি মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ভাষণে বলেছেন এবং তিনি ইউরোপের দেশগুলোকে আরো বেশি সহায়তা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তাহলে যদি ইউরোপের সঙ্গে ইউক্রেনের একটা বিরোধ লেগে যায়, তাহলে তো এই যুদ্ধে জয়ী হয়ে যাওয়া রাশিয়ার জন্য আরো অনেক সহজ হয় এবং অপমানজনক শর্তে ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করার চুক্তিতে নিয়ে আসার জন্য রাশিয়া সক্ষম হয়ে ওঠে। এখনো পর্যন্ত রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এই যে ২ দফা আলাপ আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। ৩ পক্ষ একসঙ্গে বসে আলাপ আলোচনা করেছে, আরেকটা বৈঠক হয়তো সামনে হবে। কিন্তু এখনো পর্যন্ত মেইন বিষয়গুলো নিয়ে কোনো রকম সমাধান হয়নি। এই যেমন মিস্টার পুতিন মনে করেন যে দনবাস অঞ্চল পুরোটা তাকে ছেড়েই দিতে হবে। এখনো পর্যন্ত তিনি যতটুকু দখল করতে পেরেছেন তার স্বীকৃতি দিতে হবে। আরো যতটুকু বাকি রয়েছে সেটুকু ছেড়ে দিতে হবে। কিন্তু জেলেনস্কির জন্য তা ছাড়া অত্যন্ত কঠিন। ইউক্রেন ন্যাটো সহ কোনো জোটে যেতে পারবে না। তাদের সেনাবাহিনীর আকার কমাতে হবে। এখন ৮ লাখ সেনা সদস্য রয়েছে, তাকে ৬ লাখে নামিয়ে আনতে হবে এবং
ইউক্রেন পুনর্গঠন করার জন্য ন্যাটোর কোনো সদস্যগুলো সেখানে যেতে পারবে না, এরকম নানা রকম শর্তের বেড়াজালে পুতিন এখনো এই মীমাংসাকে আটকে রেখেছেন। তাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে মিস্টার পুতিন বলেন যে তিনি এই যুদ্ধ বন্ধ করতে সম্মত আছেন, কিন্তু যে কারণে এই যুদ্ধ লেগেছে অর্থাৎ যুদ্ধের যে মূল কারণ রুট কজেস সেগুলো আগে দূর করতে হবে বলে তিনি মনে করেন। এই পরিস্থিতিতে এখন একদিকে যখন আলোচনা চলছে, অন্যদিকে জেলেনস্কি এখন বলছেন যে রাশিয়া ইচ্ছে করে ইউক্রেনের বিদ্যুৎ খাত ধ্বংস করে দেওয়ার জন্য আক্রমণ চালাচ্ছে সে দেশের মানুষকে আরো বেশি ভোগান্তিতে ফেলে দেওয়ার জন্য। এবং তিনি এই মিউনিখ সম্মেলনেই পুতিনকে যুদ্ধের দাস হিসেবে অভিহিত করলেন। পরিস্থিতি কি তাহলে মীমাংসার দিকে যাচ্ছে? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত শুনতে চাই, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।